চলুন আজ একটা ক্লাসিক বাংলা রূপকথার গভীরে যাওয়া যাক। আপাতদৃষ্টিতে বেশ সহজ মনে হলেও এই গল্পের ভেতরে কিন্তু লুকিয়ে আছে দারুণ একটা আখ্যানের গঠন, যা আমরা আজ একসাথে খুঁজে বের করব। ভাবুন তো একবার, কোনো রূপকথার নায়ক যদি একটা সাপ হয়, কেমন হবে ব্যাপারটা? এই গল্পটা শুরুই হচ্ছে ঠিক এরকম একটা অদ্ভুত ভাবনা দিয়ে। কিন্তু এটা শুধু কোনো জাদুটোনার গল্প না, এটা আসলে রূপান্তরের গল্প, আর দুজনের মিলেমিশে সত্যিকারের বীর হয়ে ওঠার এক দারুণ কাহিনী। তো এই গল্পে আমরা দুটো আলাদা জার্নি দেখব। প্রথমে নাগরাজপুত্রের, আর তারপর রাজকন্যার। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হচ্ছে আমাদের প্রথম হিরোকে নিয়ে। সে হলো এক রূপ বদলানো নাগরাজকুমার, যাকে আমরা ইচ্ছাধারী নাগ বলেও চিনি। তাকে খুব গোপনে বড় করে তুলেছিলেন এক দয়ালু নিঃসন্তান বিধবা। এই নাগকুমারের নাম ছিল দেব। তো একদিন সে তার পালক মায়ের কাছে নিজের আসল মানুষের রূপটা প্রকাশ করে। আর শুধু তাই না, তাকে অনুরোধ করে রাজার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। কিন্তু ভাবুন অবস্থাটা, রাজা তো এই প্রস্তাব শুনে রেগে আগুন। তিনি বারবার ওই বৃদ্ধাকে অপমান করছেন, ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এমনকি জখমও করে দিচ্ছেন। কিন্তু প্রতিবারই যখনই উনি ফিরে আসছেন, রাজকুমার তার জাদুর মণি দিয়ে অলৌকিকভাবে তাকে সারিয়ে তুলছে। শেষমেশ রাজা ঠিক করলেন ওদের একটু মজা দেখাবেন। তিনি কয়েকটা অসম্ভব দাবি করে বসলেন। প্রথম দাবিটা কি? তাদের ওই ভাঙাকুড়ে ঘরের জায়গায় রাতারাতি একটা বিশাল নতুন প্রাসাদ বানাতে হবে। এমন প্রাসাদ যা রাজার নিজের মহল থেকেও দেখা যায়। শুধু প্রাসাদ হলেই চলবে না। দ্বিতীয় দাবি হল, সেই নতুন প্রাসাদের বাইরে রাজ পরিবারকে ওয়েলকাম করার জন্য 1000, হ্যাঁ ঠিকই শুনেছেন, 1000 হাতিকে লাইনে দাঁড় করিয়ে রাখতে হবে। আর সবশেষে লাগবে 400 ঘোড়া। আর রাজা এই সবকিছু করার জন্য সময় দিলেন কত জানেন? মাত্র 2 দিন। মানে বোঝাই যাচ্ছে ব্যাপারটা। এই চ্যালেঞ্জটা দেওয়াই হয়েছিল যাতে ওরা ব্যর্থ হয়। এক গরিব বিধবাকে নিয়ে রাজার কি এক নিষ্ঠুর রসিকতা। কিন্তু আসল চমক তো এখনও বাকি। রাজকুমার তার সেই জাদুকরি মণিটা কাজে লাগালো, আর পরের দিন সকালেই সবগুলো শর্ত পূরণ। রাজা তো একেবারে হতবাক। এখন আর কিছু করার নেই, বিয়ের প্রস্তাবে রাজি হতেই হলো। আচ্ছা, এবার গল্পের সেই টার্নিং পয়েন্টে আসা যাক, ঠিক যেখান থেকে রাজকুমারের হিরোর জার্নিটা হঠাৎ করে শেষ হয়ে যায়, আর শুরু হয় আরেকজনের এক কষ্টের কিন্তু বীরত্বের যাত্রা। বিয়ের রাতে দেব রাজকন্যার কাছে তার মানুষের রূপটা প্রকাশ করে, কিন্তু সে তাকে একটা ভয়ঙ্কর অভিশাপের কথাও জানায়, আর খুব করে সতর্ক করে দেয়। আর যা হওয়ার তাই হলো। একটা অনুষ্ঠানে দেব মানুষের রূপে সবার মন জয় করে নেয়, কিন্তু রাজকন্যার মা যখন না জেনেই তাকে নিয়ে ঠাট্টা করে, তখন রাজকন্যা রেগে গিয়ে সবার সামনে বলে ফেলে, ওই তো আমার স্বামী দেব। আর যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে দেব হাওয়ায় মিলিয়ে গেল। এটাই হলো একটা প্রতিজ্ঞা ভাঙার মর্মান্তিক ফল। রূপকথার গল্পে এটা কিন্তু খুব পরিচিত একটা ঘটনা, যা এক মুহূর্তে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। দেব অদৃশ্য হয়ে যাওয়ার পরে গল্পের ফোকাসটা পুরোপুরি ঘুরে যায়। রাজকন্যা, যে এতদিন গল্পের একটা সাধারণ চরিত্র ছিল, সেই এখন গল্পের প্রধান হিরো হয়ে ওঠে, আর শুরু করে তার নিজের এক কঠিন সফর। তার এই জার্নিটা ছিল অনেক লম্বা আর খুব কঠিন। প্রাসাদ ছেড়ে সে দেবকে খুঁজতে বেরিয়ে পড়ে। দিনের পর দিন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সে হেঁটে চলে। শেষে দেবতাদের সাহায্য নিয়ে সে জানতে পারে যে দেব আসলে সমুদ্রের ওপারে এক ডাইনির হাতে বন্দী। এই জায়গাটাতেই গল্পের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে, তাই না? চরিত্রের এই যে বদলটা খেয়াল করে দেখুন, যে রাজকন্যা গল্পের শুরুতে ছিল শুধু এক পুরস্কার, সেই এখন নিজের গল্পের হিরো। পুরো গল্পটাই এখন তার সাহস আর জেদের ওপর দাঁড়িয়ে আছে। গল্পের শেষ পর্যায়ে রাজকন্যা আর দেবকে মুখোমুখি হতে হয় এক নিষ্ঠুর ডাইনির। কিন্তু এবারে লড়াইটা কোনো জাদু দিয়ে জেতা যাবে না, জিততে হবে বুদ্ধি দিয়ে, আর একসঙ্গে লড়ে। ডাইনির প্রথম পরীক্ষাটাই ছিল ভয়ঙ্কর। সে রাতের খাবারে রান্না করা মানুষের মাংস খেতে চাইল। কি ভয়ানক আবদার! কিন্তু দেব একটা বুদ্ধি বের করল। একটা হরিণের শিকার করে তার মাংসের সাথে নিজের কয়েক ফোঁটা রক্ত মিশিয়ে ডাইনিকে ধোঁকা দিল। ডাইনি কিন্তু থামল না। এরপরে সে চাইল এক পাত্র ভর্তি মানুষের রক্ত।
এবারও তারা দুজনে বুদ্ধি খাটালো, একটা বুনো শুয়োর মেরে তার রক্ত দিয়ে ডাইনি সেই নিষ্ঠুর আবদারও তারা পূরণ করল। তবে ডাইনির শেষ চালটা ছিল সবচেয়ে মারাত্মক। সে হুকুম দিল রাজকন্যাকে নিজের হাতে দেবকে খুন করতে হবে। তার উদ্দেশ্য ছিল ওদের দুজনকে মানসিকভাবে শেষ করে দেওয়া। কিন্তু এই চালটাই বুমের্যাং হয়ে ডাইনির নিজের ধ্বংস ডেকে আনল। তাদের শেষ প্ল্যানটা ছিল একেবারে মাস্টার স্ট্রোক। দেব এক বুড়োর ছদ্মবেশ নিয়ে জঙ্গলে একটা কফিন বানাতে শুরু করল। ডাইনি জিজ্ঞাসা করলে সে বলল, এই কফিনটা এমন এক যুবকের জন্য যে তার নিজের স্ত্রীর হাতে খুন হয়েছে। এই শুনে ডাইনি তো মহা খুশি। সে দেখতে চাইল কফিনটা ঠিকঠাক মাপের কিনা, আর যেই না সে ভেতরে শুয়েছে, দেব সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে কফিনে আগুন লাগিয়ে দিল। এভাবেই তারা ডাইনির নিষ্ঠুরতাকেই তার বিরুদ্ধে ব্যবহার করে তাকে শেষ করে দিল। তাহলে দেখুন, গল্পটা দুটো আলাদা হিরোর জার্নিকে কিভাবে এক সুতোয় বাঁধল। প্রথম হিরো রাজকুমার, জাদু দিয়ে সব বাধা পেরিয়ে রাজকন্যাকে পেয়েছিল, কিন্তু একটা অভিশাপের কাছে হেরে যায়। আর দ্বিতীয় হিরো মানে রাজকন্যা, তার জেদ আর বুদ্ধি দিয়ে সব বাধা পেরিয়ে রাজকুমারকে বাঁচায় আর অভিশাপটাকেও ভেঙে দেয়। একজন আরেকজনকে বাঁচালো। কি দারুণ একটা ব্যাপার, তাই না? আসলে এই গল্পটা থেকে আমরা কি শিখি? একটা প্রতিশ্রুতির দাম কতটা, কঠিন সময়েও হাল না ছাড়ার জোর, আর সত্যিকারের মূল্য যে আসলে মানুষের ভেতরের শক্তিতেই লুকিয়ে থাকে, এই চিরন্তন সত্যিগুলোই কিন্তু রূপকথাটা আমাদের মনে করিয়ে দেয়। এই যে একজন হিরো আরেকজন হিরোকে বাঁচাচ্ছে, যে তাকে আগে বাঁচিয়েছিল, গল্প বলার এই কৌশলটা কিন্তু খুব শক্তিশালী। আচ্ছা, একটু ভেবে দেখলে কেমন হয়, এরকম গল্প আর কোথায় কোথায় শোনা বা পড়া গেছে? এই ধরনের কাহিনীগুলো কিন্তু বীরত্ব নিয়ে আমাদের ভাবনাকে আরও নতুন করে ভাবতে শেখায়।